হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো WBSCTCL জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আমরা যে ইম্পর্টেন্ট 300 অনলাইনের সিরিজ শুরু করেছিলাম, আজ তার 7th পার্ট। যদি এই ভিডিওতে কেউ নতুন হয়ে থাকো, তোমরা আগের পার্টগুলো অবশ্যই দেখে নিও। পার্ট 1, 2, 3, 4, 5, 6 আমি ডেসক্রিপশন বক্সে পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে শুরু করব আমরা কি আজকে আমরা শুরু করব পার্ট 7। তার আগে বলে রাখি, আজ থেকেই শুরু হচ্ছে আমাদের 300 ডেজের একটা ইম্পর্ট্যান্ট WBSTCL এর জন্য তোমার কি ক্লাস, থিওরি ক্লাস, যেখানে আমরা একটা প্ল্যান তৈরি করেছিলাম যে কীভাবে আমরা কোর্সটাকে শেষ করব। তার ভিডিও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, চলে যাবো আমরা আজকের ক্লাসে। দেখো কি বলছে। ফার্স্ট দেখো, আগের দিন আমরা আলোচনা করেছিলাম 100 পর্যন্ত, ঠিক আছে। আজ আমরা করবো 101 থেকে। তো 101 থেকে বলার আগে বলি, প্রথমে আগের দিন আমরা বললাম যে ওয়েল্ডিং সম্বন্ধে বললাম তোমাদেরকে, যে ওয়েল্ডিং কী ছিল। ওয়েল্ডিং দু ধরনের ওয়েল্ডিং হয়, ঠিক আছে। একটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, আর নেক্সট হচ্ছে আমাদের আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে। রেজিস্ট্যান্স ওয়েল্ডিং আর আর্ক ওয়েল্ডিং। এবারে আর্ক ওয়েল্ডিং করার জন্য যে এসি যে সাপ্লাই দরকার হয়, সেই সাপ্লাই রেঞ্জটা কত? 70 to 100 ভোল্ট পর্যন্ত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। যে আর্ক ওয়েল্ডিং করার সময় যে ভোল্টেজ দরকার হয়, সেই ভোল্টেজের মানটা কত পর্যন্ত তোমার ইয়ে হয়, 70 to 100 ভোল্ট। নেক্সট দেখো, রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কী হয়, রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কতটা কারেন্ট দরকার হয়? 100 অ্যাম্পিয়ার, তোমার 100 অ্যাম্পিয়ার। এবারে বলাটা কি তোমাদেরকে, যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এবং আর্ক ওয়েল্ডিং, যে কোনো ধরনের ওয়েল্ডিং করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা হয় সেটা হচ্ছে কারেন্ট দরকার হয়, ঠিক আছে। হাই পরিমাণে কারেন্ট দরকার হয়। তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং করার সময় আমাদের কত কারেন্ট দরকার হয়? 100 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার হয়, ঠিক আছে। কারেন্ট রিকোয়ার 100 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট রিকোয়ার হয়। দেখো ভোল্টেজ তোমার 4 থেকে 12 ভোল্ট। ভোল্টেজ খুবই কম দরকার হয় এবং কারেন্ট অনেক বেশি দরকার হয় রেজিস্ট্যান্স ওয়েল্ডিং করার জন্য। এবারে মোটামুটি কত তোমার ওয়াটেজ লাগে? 60 to 80 ওয়াট, ঠিক আছে। ফর পার মিলিমিটার যে স্কোয়ার এরিয়া, সেই তোমার তোমার 1 মিলিমিটার স্কোয়ার এরিয়ার জন্য তোমার 60 to 80 ওয়াট তোমার সাপ্লাই লাগবে, ঠিক আছে, সাপ্লাই লাগবে। চলে যাবো নেক্সট টপিকে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, যে ইন এ RC কাপেলড অ্যাম্পলিফায়ার ফ্রিকোয়েন্সি রেসপন্স ইমপ্রুভ উইথ হায়ার সিসি। এটা মনে রাখবে, ঠিক আছে। যে আরসি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, আরসি ফর রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেসপন্স ইমপ্রুভ করা যায় কীভাবে না, ক্যাপাসিট্যান্সের মানটা বাড়িয়ে। আর সিসি ফর সিরিজ ক্যাপাসিট্যান্সের মানটা, সরি হ্যাঁ, তোমার সিসি ফর তোমার সিরিজ ক্যাপাসিট্যান্সের মানটা, সিরিজ নয় শান্ট, সিরিজ কেন হবে, কারণ ক্যাপাসিটার কখনো সিরিজে থাকে না, শান্টটাই থাকে, ঠিক আছে। তো শান্ট ক্যাপাসিট্যান্সের মানটা বাড়ালে কী হবে, আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স, তোমার রেসপন্সটা কী হবে, ইম্প্রুভ হবে। এটা মনে রাখবে শুধুমাত্র, যে আরসি কাপেলড অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা ইম্প্রুভ কখন হবে, যদি আমরা সিসি এর মানটা বাড়িয়ে দিই, মানে শান্ট ক্যাপাসিট্যান্সের মানটা বাড়িয়ে দিই। নেক্সট দেখো, 104, in synchronous motor the armature current has higher value for both high value and low value excitation, ঠিক আছে। তো সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে আর্মেচারের যে কারেন্টটা, সেটার বেশি মান পাওয়া যাবে কোন কোন ক্ষেত্রে? কোন কোন ক্ষেত্রে? আমরা যদি হাই এবং লো এক্সাইটেশন, মানে আমরা যদি হাই এক্সাইটেশন দিই বা লো এক্সাইটেশন দিই, আর্মেচারের কারেন্টটার মানটা কী হবে, আমরা বেশি পাবো। ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট দেখো, নেক্সট কি বলছে না, সিঙ্ক্রোনাস মোটর ইজ এ কনস্ট্যান্ট স্পিড মোটর। এটা আমরা অবশ্যই জানি, সবাই জানি যে সিঙ্ক্রোনাস মোটর কি, সিঙ্ক্রোনাস স্পিডে চলে। আর সিঙ্ক্রোনাস স্পিডের মানটা কত হয়? সিঙ্ক্রোনাস স্পিডের মানটা হয় 120 ইন্টু এফ বাই পি, 120 ইন্টু এফ বাই পি। দিস ইজ ইম্পর্টেন্ট ফর্মুলা। নেক্সট দেখো, সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে, এটা আমরা আগের দিন করেছিলাম, সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে যদি ব্যাক ইএমএফ ইজ অ্যাপ্রক্সলি ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, মানে হচ্ছে ইএফ ইজ নিয়ারলি ইকুয়াল টু অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, দেন দ্য এক্সাইটেশন সেট টু বি 100%। তখন এক্সাইটেশনটা কী হবে? 100% হবে। আর পারফেক্টটা কত? পারফেক্ট আমার ইউনিটি পারফেক্ট হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে যদি ইবির মানটা আর ভি এর মানটা ইকুয়াল হয়, ইবি এবং ভি যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে 100% এক্সাইটেশন হবে এবং পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। যদি যদি ইবির মানটা বেশি হয়, ইবির মানটা বেশি হলে কী হবে? ওভার এক্সাইটেড হবে। যদি ইবির মানটা কম হয়, তাহলে কী হবে? আন্ডার এক্সাইটেড হবে। ওভার মানে বেশি আর আন্ডার মানে কম। এটা হয়ে মনে রাখবে, ঠিক আছে। যে ওভার মানে তোমার বেশি, কোনটা বেশি? ইবি বেশি। আর আন্ডার মানে কি? ইবি কম, ঠিক আছে। আর ইকুয়াল হলে কী হবে? ইকুয়াল হলে তোমার ইউনিটি পারফেক্টেড হবে, ঠিক আছে। আর সেটা হচ্ছে 100% তোমার এক্সাইটেশন হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওভার এক্সাইটেশন, এটা হচ্ছে আন্ডার এক্সাইটেশন, হচ্ছে 100% এক্সাইটেশন, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট দেখো, জিঙ্ক কার্বন সেল, ঠিক আছে। জিঙ্ক কার্বন যে ব্যাটারি থাকে বা সেল, সেই জিঙ্ক কার্বন সেলের ক্ষেত্রে ডিপোলারাইজার মেনলি কন্টেন্টস ব্রাউন আয়রন কোর অ্যান্ড কার্বন পাউডার।
কী কী দিয়ে তৈরি হয় আর কি, সেটা বলেছে আর কি। কী কী দিয়ে তৈরি হয় না, আয়রন কোর অ্যান্ড কার্বন পাউডার। কীটা না, জিঙ্ক কার্বন সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিঙ্ক কার্বন সেল কী দিয়ে তৈরি হয়, আয়রন কোর অ্যান্ড কার্বন পাউডার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলে যাবো নেক্সট। দ্য ক্যাপাসিটর কমনলি ইউজড ফর সিলিং ফ্যান। আমরা যে সিলিং ফ্যানের যে ক্যাপাসিটরগুলো ইউজ করি, সেই ক্যাপাসিটরগুলো কী ধরনের ক্যাপাসিটর হয়, পেপার ক্যাপাসিটর। আমি আগের দিন একটা ক্লাসের মধ্যে বলেছিলাম যে ক্যাপাসিটর জেনারেলি দু ধরনের যদি ক্যাপাসিটর তোমাদেরকে বলি, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, ঠিক আছে, ইলেকট্রোলাইটিক, আর একটা হচ্ছে পেপার ক্যাপাসিটর। তো এই পেপার ক্যাপাসিটর কী হয়, হাই ভোল্টেজের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, যেখানে হাই ভোল্টেজ হবে সেখানে আমরা পেপার ক্যাপাসিটর ইউজ করি। আর কি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর কোন জায়গায় ইউজ হয়, আমরা যখন ক্যাপাসিটর রান ইন্ডাকশন মোটর পড়ি, তো স্টার্ট করার জন্য আমাদের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ইউজ করা হয়, স্টার্ট করার জন্য, স্টার্টিং পারপাসের জন্য ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ইউজ করা হয়। আর রানিং পারপাসের জন্য কি ইউজ করা হয়, রানিংয়ের জন্য ইউজ করা হয় আমাদের পেপার ক্যাপাসিটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেপার ক্যাপাসিটর। আর স্টার্টিংয়ের জন্য কি ইউজ হয়, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। এটা অনেক সময় অনেকবার এক্সামে এসে, হ্যাঁ। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা যে সিলিং ফ্যান ইউজ করি, সিলিং ফ্যানে কি ইউজ করি, আমরা পেপার ক্যাপাসিটর ইউজ করি, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। দ্য কস্ট ইজ হায়ার অ্যান্ড সাইজ ইজ অলসো তোমার হায়ার কম্পেয়ার টু, যেটা তোমার বললাম যে পেপার ক্যাপাসিটর কী হয়, সাইজটা বেশি হয় আর তোমার দামটা বেশি হয় তোমার কার থেকে, না ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের থেকে বেশি হয়, ঠিক আছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সবসময় গুলিয়ে যায় আমাদের, যে একটা হলো স্পেয়ার মনে হচ্ছে তোমাদের, যেটাকে বলা হয় ফুটবল মানে গোলক, ঠিক আছে, ভিতরটা ফাঁপা গোলক। তো সেই ফাঁকা গোলকের তোমার পোটেনশিয়াল হচ্ছে তোমার ভোল্টেজ ইনসাইড, ভিতরে ভোল্টেজটা আর বাইরের ভোল্টেজটা কী হবে, ইকুয়াল হয়। কীটা, পোটেনশিয়ালটা ইকুয়াল হয়। ভালো করে খেয়াল করো, একটা হলো স্পেয়ারের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা বা ভোল্টেজটা কী হয়, বাইরে যা হয় ভিতরে তাই হয়। কিন্তু ইলেকট্রিক ফিল্ড মানে যেটাকে বলা হয়, ইলেকট্রিক ফিল্ড কিন্তু আলাদা আলাদা হয়, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড ইনসাইডে জিরো হয়, ইনসাইডে কী হয়, জিরো হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু গুলিয়ে যায় সবসময়। বারবার ধরে বলছি, পোটেনশিয়ালটা কী হবে না, হলো তোমার চার্জ হলো স্পেয়ারের ক্ষেত্রে কী হবে, বাইরে যা হবে ভিতরে তাই হবে। আর তোমার ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, ইলেকট্রিক ফিল্ডটা তোমার কী হবে, ইনসাইডে জিরো হবে। ইলেকট্রিক ফিল্ডটা ইনসাইডে কী হবে, জিরো হবে। কিন্তু পোটেনশিয়ালটা কী হবে, বাইরে যা হবে ভিতরে তাই হবে। তারপর দেখো, এই ক্যাপাসিটর ক্যান বি রিপ্রেজেন্টেড বাই এ ক্যাপাসিটেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স ইন প্যারালাল, ঠিক আছে। আমি প্রথমে তোমাকে একটুই বললাম যে জেনারেলি ক্যাপাসিটর কী হয়, তোমার প্যারালালে অ্যাড করা হয়। ফর গুড ক্যাপাসিটর, একটা ভালো ক্যাপাসিটরের ক্ষেত্রে দিস প্যারালাল রেজিস্ট্যান্স কী হওয়া উচিত, এটা ভেরি হাই হওয়া উচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো জেনারেলি কী হয়, একটা ক্যাপাসিটর, যখন একটা ক্যাপাসিটর রিপ্রেজেন্ট করা হয়, কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা ক্যাপাসিটেন্স অ্যান্ড এ রেজিস্ট্যান্স ইন প্যারালাল। তো বলছে যে এই যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটাকে আমরা গুড ক্যাপাসিটর কখন বলবো, যখন এই যে রেজিস্ট্যান্সটা আছে এর মানটা ম্যাক্সিমাম বা হাই হবে, তখন এটাকে কী বলবো, তখন এটাকে আমরা গুড বলবো, ঠিক আছে। তখন এটাকে আমরা কী বলবো, গুড ক্যাপাসিটেন্স ভালো তোমার ভালো ক্যাপাসিটেন্স হয়েছে। কেন, কারণ হচ্ছে বিকজ ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো থ্রু দ্য ক্যাপাসিটর। দেখো যদি এটা হাই রেজিস্ট্যান্স হয় তাহলে কী হবে, যে কারেন্ট কম যাবে। আমি যদি এখানে সাপ্লাই অ্যাপ্লাই করি তাহলে কী হবে, অ্যাপ্লাই করলে কী হবে, এখানে আর এর মানটা বেশি, তার মানে কি তোমার এই কারেন্ট কম যাবে, আই কম যাবে, তারপর ম্যাক্সিমাম কারেন্ট কোন দিয়ে যাবে, ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাবে। তাহলে ক্যাপাসিটরকে আমি তোমার ভালো বলবো কখন, যখন তার সঙ্গে যে তোমার প্যারালালে যে তোমার ক্যাপাসিটর তোমার রেজিস্ট্যান্সটা অ্যাড করা আছে সেটা কী হবে, সেটা তোমার বেশি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট দেখো, বলছে যদি ফোর্স এফের মান কত হবে, একটা মুভিং চার্জ যার মানটা হচ্ছে কিউ, সেটা যদি ভি ভেলোসিটিতে তোমার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, ঠিক আছে। কি বললাম, যে একটা মুভিং চার্জ যার চার্জ হচ্ছে কিউ, ভি ভেলোসিটিতে যদি ম্যাগনেটিক ফিল্ড বি এর মধ্যে রাখা হয়, তাহলে কি হবে, ওই চার্জটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ওই চার্জ কী করবে, একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। সেই ফোর্সের মানটা কত হবে, কিউ ইন্টু বি সাইন থিটা। হোয়াট ইজ থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি, মানে হচ্ছে ভেলোসিটি অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেলটা। ফর এক্সাম্পল আমি যদি বলি যে দিস ইজ দ্য ডাইরেকশন অফ বি অ্যান্ড দিস ইজ দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট অফ কিউ, মানে হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেকশন অফ ভেলোসিটি। তো এই যে অ্যাঙ্গেলটা মাঝখানে উৎপন্ন হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি কি, থিটা, ঠিক আছে। যে একটা চার্জ যদি মুভ করে ভি ভেলোসিটি নিয়ে, তার চার্জ যদি কিউ হয়, সে যদি ভি ভেলোসিটি নিয়ে বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করে, তাহলে ওই চার্জ কি করবে, একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে।
সেই ফোর্সের মানটা কত হবে, সেই ফোর্সের মানটা হবে কিউ ইন্টু ভি ক্রস বি, আর ক্রস তুললে সাইন থিটা আসে, সেই কারণের জন্য কিউ ভি বি সাইন থিটা। হোয়াট ইজ থিটা? থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভি অ্যান্ড বি। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদেরকে বলে রাখি, সাপোজ ধরো ভি আর বি এর মধ্যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হলে কী হবে, কিউ ইন্টু ভি ইন্টু বি, কিউ ইন্টু ভি ইন্টু বি সাইন জিরো, সাইন জিরো মানে জিরো, তার মানে পুরো মানটা জিরো হবে। তার মানে বুঝতে পারছো, যদি ভি আর বি সেম ডাইরেকশনে থাকে, মানে হচ্ছে যদি বি এই ডাইরেকশনে হয়, এটা যদি বি এর ডাইরেকশন হয়, আর আমাদের ভি এর ডাইরেকশন যদি এইদিকেই হয়, এটা যদি ভি এর ডাইরেকশন হয়, সেক্ষেত্রে সেম ডাইরেকশনে হওয়ার জন্য মাঝখানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হবে, আর 0 ডিগ্রি হওয়ার ফলে কিউ মানে চার্জ কোনো রকম কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, মানে জিরো ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তাহলে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে যে একটা চার্জকে, কিউ চার্জকে যদি আমরা তোমার সেম ডাইরেকশনে রাখি, ম্যাগনেটিক ফিল্ডে সেম ডাইরেকশনে তোমার মুভমেন্ট করে, সেক্ষেত্রে ফোর্স কত হবে, সেক্ষেত্রে ফোর্স 0 হবে। আর ফোর্স কখন ম্যাক্সিমাম হবে, যখন যখন ম্যাগনেটিক ফিল্ড এবং ভেলোসিটি কী হবে, 90 ডিগ্রি হবে। ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ভেলোসিটি কী হবে, 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হলে কী হবে, ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স করবে। কেন, আমরা যদি থিটার জায়গায় 90 পুট করি তাহলে কী হবে, কিউ ভিবি সাইন 91 হয়, তাহলে আমরা জানি 1, তার মানে কিউ ইন্টু ভি ইন্টু বি। তার মানে ম্যাক্সিমাম ফোর্স কত হবে, কিউ ইন্টু ভি ইন্টু বি। সেটা কখন হবে, যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। জিরো কখন, তোমার জিরো কখন হবে, যখন অ্যাঙ্গেলটা জিরো হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট দেখো, একটা সার্কিট দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা সার্কিট দিয়েছে, দিস ইজ 12 ভোল্ট আর দিস ইজ 12 ভোল্ট। এখান থেকে বলছে নাকি এই 10 এম্পিয়ার 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এবার কি বলছে, আচ্ছা বলছে আলটিমেট ইয়ে কত হবে, আলটিমেট কত কারেন্ট, তোমার আলটিমেট কারেন্টটা কত হবে, ঠিক আছে। তো আলটিমেট কারেন্টটা বুঝতে পারছো, প্যারালালের ক্ষেত্রে কী হবে, কারেন্টটা তোমার অ্যাড হয়ে যাবে, আই ইকুয়াল টু I1 প্লাস I2। I1 মানে হচ্ছে তোমার 10, এটা হচ্ছে 10, 10 প্লাস 10 ইকুয়াল টু 20 এম্পিয়ার, সেটাই লিখে দিয়েছি, ঠিক আছে। 10 প্লাস 10 ইকুয়াল টু 20 এম্পিয়ার। কারণ আমরা জানি কি প্যারালালের ক্ষেত্রে কারেন্ট আমার অ্যাড হয়। কিন্তু এখন যদি বললো যে আলটিমেট ভোল্টেজ কত হবে, ভোল্টেজ কিন্তু 12 ভোল্টই হবে, ঠিক আছে। ভোল্টেজ কত হবে, 12 ভোল্টই হবে, কারণ ওটা প্যারালালে অ্যাড হয়ে যায়। প্যারালালে এর 12 ভোল্ট, এর 12 ভোল্ট ইকুয়াল টু 12 ভোল্ট। কিন্তু কারেন্ট কত হবে, কারেন্ট 10 প্লাস 10 ইকুয়াল টু 20 এম্পিয়ার। চলে যাবো নেক্সট। দ্য ভ্যালু অফ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ গিভেন কন্ডাক্টর, এটা কন্ডাক্টর হবে, ঠিক আছে, ঠিক করে নেবে। কন্ডাক্টর ইজ ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার। অবভিয়াসলি টেম্পারেচার যদি আলাদা আলাদা হয়, সেক্ষেত্রে কী হবে, টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানটা কী হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হবে। টেম্পারেচার আলাদা হলে টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানটা কী হবে, ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আর টেম্পারেচার কোএফিসিয়েন্টটা কার উপর ডিপেন্ড করে, নেচার অফ ম্যাটারের উপর ডিপেন্ড করে, অ্যান্ড টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর এবং নেচার অফ ম্যাটার, তো ম্যাটেরিয়াল আর কি। ম্যাটেরিয়াল মানে হচ্ছে তোমার ধরনের কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছি আমরা, লোহা, তামা, তোমার কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছি, সেই ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে, এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। কোনটা, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, যেটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আমি তোমাদের একটা ইকুয়েশন দিচ্ছি, ইকুয়েশনে মনে রাখবে যে আর টি ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি, ঠিক আছে। আলফা ইন্টু টি, এখানে কি, এখানে আর টি মানে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স কতটা, টি টেম্পারেচার রেজিস্ট্যান্স কত হবে, আর নট মানে হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচার রেজিস্ট্যান্স, 0 ডিগ্রি টেম্পারেচারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেজিস্ট্যান্স। আর এখানে আলফাটা হচ্ছে কি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট কত ডিগ্রি টেম্পারেচারে, এই টি ডিগ্রি টেম্পারেচারে। তো এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদেরকে কি, তোমাদেরকে রেজিস্ট্যান্স নির্ণয় করতে বলবে, তোমাদেরকে কি করবে, তোমাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট দিয়ে দেবে, টি দিয়ে দেবে, আর নট দিয়ে দেবে। আর নট মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেজিস্ট্যান্স কত, আলফা মানে হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অ্যাট টি ডিগ্রি সেন্টিগ্রেড, আর টি মানে কি, টি মানে হচ্ছে টেম্পারেচারটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মনে রাখবে। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট দেখো ম্যাগনেট, নেক্সট হচ্ছে কি ম্যাগনেট। তো ম্যাগনেট ইজ অ্যাবেল টু অ্যাট্রাক্ট, কাকে অ্যাট্রাক্ট করতে পারে ম্যাগনেট, আয়রনকে, নিকেলকে, কোবাল্টকে, ঠিক আছে। অ্যালয় সাজেস্ট স্টিল, স্টিলকে যদি বলো যে কোন মানে এমন একটা অ্যালয়ের নাম বলো যে অ্যালয়টাকে ম্যাগনেট কী করে না অ্যাট্রাক্ট করতে পারে, দিস ইজ স্টিল। আর ম্যাটেরিয়াল বললে কি, ম্যাটেরিয়াল বললে আয়রন, নিকেল, কোবাল্ট, ঠিক আছে। আয়রন, নিকেল অ্যান্ড কোবাল্ট, এগুলো কী ধরনের ম্যাটেরিয়াল, হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেট অবভিয়াসলি অ্যাট্রাক্ট করতে পারে বা অ্যাট্রাক্ট করতে পারবে। ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে অ্যাট্রাক্ট করতে পারে না, ঠিক আছে। প্যারাম্যাগনেটিককে হালকা হালকা করতে পারে, প্যারাম্যাগনেটিক হালকা হালকা করতে পারে। 3 ধরনের ম্যাটেরিয়াল হয়, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিককে ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারে। ফেরোম্যাগনেটিক এক্সাম্পল হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট। আর যদি অ্যালয়ের এক্সাম্পল বলি সেটা হচ্ছে স্টিল। আর স্টিল কী দিয়ে তৈরি হয়, আয়রন প্লাস কোবাল্ট দিয়ে স্টিল তৈরি হয়। তারপর দেখো নেক্সট, স্যাচুরেশন মানে কি, স্যাচুরেশন মানে কি, স্যাচুরেশন আমি যদি বলি যে একটা আয়রনের স্যাচুরেশন, স্যাচুরেশন মিনিং কি, স্যাচুরেশন মিনিং হচ্ছে এটাই, স্যাচুরেশন অফ আয়রন মিনস, হোয়াট ইজ দ্য মিনিং, দ্য পার্ট অফ ম্যাগনেটাইজেশন কার্ভ in which the charge in magnetic field strength H causes a little change in the magnetic field flux density B। মানে কি,
আমরা যখন বিএইচ কার্ভ পড়ি, ঠিক আছে, আমরা যখন বিএইচ কার্ভ পড়ি, তো সেই বিএইচ কার্ভের ক্ষেত্রে কি হয় না, এইচ বাড়লে বি বাড়ে, ঠিক আছে। আবার একটা সময় আসে যখন এইচ বাড়ে তখন বি কিন্তু বাড়ে না, ঠিক আছে। তো আবার কি হয়, যখন আমরা এইচকে কমাই তখন কি হয়, বি সেই হারে কমে না যে হারে বেড়েছিল, ঠিক আছে। যে হারে বেড়েছিল বি এর মানটা, সাপোজ ধরো এইচ বাড়ছে, এইচ বাড়বে তার সঙ্গে সঙ্গে বিও বাড়বে। একটা সময় আছে যখন আমি এইচকে কী করি, রিডিউস করি, কমাই, তখন কি হয়, বিটা কমার কথা, কমবে, বাট যেভাবে বেড়েছিল সেভাবে কমে না, ঠিক আছে। ওই ওই যে লাস্ট যে পয়েন্টটাতে কী হবে, ওই লিটিল চেঞ্জ দেখা দেবে, একদম হালকা চেঞ্জ দেখা দেবে। যখন আমরা এইচ বাড়াচ্ছি বি এর মানটা হালকা চেঞ্জ হবে। তো সেই যে জায়গাটা, সেই জায়গাটাকে বলা হয় স্যাচুরেশন, মানে স্যাচুরেশন হয়ে গেছে আর কি, মানে বেশি চেঞ্জ হচ্ছে না আর কি। আমরা যখন এইচ বাড়াচ্ছি তখন বি এর মানটা বেশি চেঞ্জ হচ্ছে না, কম চেঞ্জ হচ্ছে। তো সেই লিটিল চেঞ্জের যে ব্যাপারটা, যখন লিটিল চেঞ্জ হবে সেটাকে আমরা কি বলবো, স্যাচুরেশন হয়ে গেছে, ঠিক আছে। কার স্যাচুরেশন হয়ে গেছে, আমরা আয়রনের স্যাচুরেশন হয়ে গেছে। চলে যাবো নেক্সট পয়েন্টে। নেক্সট দেখো আলফা, এটা ইলেকট্রনিক্সের কোশ্চেন। আলফা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি অফ বিজেটি। আলফাটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি, যদি আলফাটা কাট অফ ফ্রিকোয়েন্সি অফ বিজেটি হয়, তো যদি যদি তো এই কাট অফ ফ্রিকোয়েন্সির মানটা, এই কাট অফ ফ্রিকোয়েন্সির মানটা কখন বাড়বে, যদি বাড়ে আর কখন বাড়বে না, যদি বাড়ে কখন বাড়বে, যখন বেস উইথের মানটা কী হবে, কমবে। বেস উইথ বলতে আমাদের যে ট্রানজিস্টর কী দিয়ে তৈরি হয়, ট্রানজিস্টর তিনটে পার্ট থাকে, ঠিক আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এমিটার, পার্ট নয়, তিনটে টার্মিনাল থাকে, এমিটার, বেস অ্যান্ড কালেক্টর, ঠিক আছে, এভাবে থাকে আর কি, এমিটার, বেস, কালেক্টর। আগে আমরা ইলেকট্রনিক্স পড়বো তখন আমরা ভালো করে জানবো আরও। এমিটার, বেস, কালেক্টর, দিস ইজ দ্য এমিটার, দিস ইজ দ্য বেস, আর দিস ইজ দ্য কালেক্টর। কালেক্টর সব থেকে বড়ো হয়, সব থেকে ছোটো হয় বেস, আর সব থেকে মিডিয়ামে থাকে এমিটার। তো এমিটার, বেস অ্যান্ড কালেক্টর। তো এবারে যদি এই বেসের যে উইথটা, মানে এই যে উইথটা, কোনো উইথটা আমি দেখানোর চেষ্টা করছি, এই উইথটা, এইটুকুটা, যদি এই উইথটা আমি কমিয়ে দিই, ঠিক আছে, তখন কী হবে, আলফার যে মানটা, সেই মানটা কী হবে, ইনক্রিজ হবে। আলফা ইজ কাট অফ ফ্রিকোয়েন্সি অফ বিজেটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে, ঠিক আছে। এসএসসি যেইতে এই কোশ্চেনটা এসেছিলো যে আলফা ইজ এ কাট অফ ফ্রিকোয়েন্সি, তো এই কাট অফ ফ্রিকোয়েন্সির মানটা কখন বাড়বে, বাড়বে তখনই যদি বেস উইথের মানটা কী হয়, কমে যায়, বেসের যে উইথটা সেটা কী হবে, কমে যাবে, তখনই কী হবে, তখন তোমার কাট অফ ফ্রিকোয়েন্সির মানটা বাড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, in a class A transformer coupled transistor power amplifier is required to deliver a power output of 10 watt. The maximum power rating of a transistor should not be less than 20 watt. দেখো আর কোশ্চেনটা বোঝো কি বলতে চাইছে ওরা। কোশ্চেনটা বলতে চাইছে যে যদি ক্লাস এ ট্রান্সফর্মার কাপেলড, ঠিক আছে, যখন তোমরা পড়বে ক্লাস এ, ক্লাস বি, এগুলো কি, এগুলো হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। যখন আমরা পাওয়ার অ্যাম্প্লিফায়ার পড়বো, হ্যাঁ, আমরা পড়বো, ঠিক আছে, পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তো পাওয়ার অ্যাম্প্লিফায়ার যখন পড়বো, আমরা পাওয়ার অ্যাম্প্লিফায়ার পড়ার সময় আমরা দেখবো যে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের কী হয়, তোমার ট্রান্সফর্মার কাপেলডের তোমার পাওয়ার এফিসিয়েন্সি কত হয়, 50% এফিসিয়েন্সি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লাস এ এর ট্রান্সফর্মার কাপেলড, ঠিক আছে, দু ধরনের কাপেলড, একটা হচ্ছে তোমার নর্মাল কাপেলড, একটা হচ্ছে ট্রান্সফর্মার কাপেলড। তো ক্লাস এ পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ট্রান্সফর্মার কাপেলডের তোমার 50% এফিসিয়েন্সি হয়। সেই কারণের জন্য কি বলেছে এখানে, যে যদি যদি তোমার আউটপুটটা 10 ওয়াট হয়, তাহলে অবভিয়াসলি কি নিশ্চয়ই ইনপুটটা 20 ওয়াট ছিল, ঠিক আছে। এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার 50% এফিসিয়েন্সি, মানে 50% এফিসিয়েন্সি মানে হচ্ছে তোমার ইনপুট যদি 20 থাকে, তবেই তোমার আউটপুট কী হবে, আউটপুট 10 ওয়াট হবে, অর্ধেক হবে, 50% হচ্ছে অর্ধেক হবে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন যে ক্লাস এ ট্রান্সফর্মার কাপেলডের তোমার একটা অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে তোমার যদি আউটপুটটা 10 ওয়াট হয়, তাহলে ইনপুটটা কত হবে, তো ইনপুটটা অবভিয়াসলি 20 ওয়াট হবে, ঠিক আছে। কারণ হচ্ছে ট্রান্সফর্মার কাপেল পাওয়ার অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে 50% এফিসিয়েন্সি হয়। 50% এফিসিয়েন্সি মানে হচ্ছে ইনপুট আর আউটপুট। ইনপুট যদি তোমার, সাপোজ আমি ফর এক্সাম্পল ইনপুট দিলাম 20 ওয়াট, তবেই তোমার আউটপুট 10 ওয়াট হবে। আমি যদি ইনপুট দিই 5 ওয়াট, তাহলে আউটপুট কত হবে, 2.5 ওয়াট হবে, মানে অর্ধেক হবে। আমি 50% বোঝাচ্ছি অর্ধেক হবে, ঠিক আছে। তো ব্যাপারটা বোঝা গেলো। তো যেমন নেক্সট কোশ্চেনে এএসএমপিএস, ঠিক আছে, এসএমপিএস মানে কি, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এই কোশ্চেনটা এনটিপিসিতে এসেছিলো, ঠিক আছে, সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এটা ফুল ফর্মটা, এটা কম্পিউটারের কোশ্চেন, পাওয়ার সাপ্লাই। তো এসএমপিএস তোমার অপারেট করে কত ফ্রিকোয়েন্সি রেঞ্জে, 20 to 100 কিলো হার্জ,
20 to 100 কিলোহার্টজ রেঞ্জে তোমার কী করে এ অপারেট করে। আর এর তোমার মেন এলিমেন্ট কী হয়, এসএমপিএস এর মেন এলিমেন্ট কী হয়, এসএমপিএস কী দিয়ে তৈরি করা হয়, এটা অ্যাকচুয়ালি কম্পিউটার থাকে না, এসএমপিএস কম্পিউটার থাকে। তো এর অপারেটিং ফ্রিকোয়েন্সি কত হয় 20 to 100 হার্টজ। আর এটার মেন এলিমেন্ট কী হয় না মসফেট, আমরা পড়েছি জেফেট মসফেট, সেই মসফেট তোমার কী হয় না এটার মেন এলিমেন্ট হয়, ঠিক আছে। আর মসফেট তোমার মসফেট এলিমেন্ট হওয়ার কারণের জন্য এর হায়ার কী হয় সুইচিং রেট হয়, মসফেটের তোমার হায়ার সুইচিং রেট হয়, ঠিক আছে। সেই কারণের জন্য কী হয় না এসএমপিএসেরও তোমার হায়ার সুইচিং রেট হয়। মানে কি, মানে সঙ্গে সঙ্গে কারেন্ট গেল সঙ্গে সঙ্গে অন হয়ে গেল, এই যে তোমার কুইক রেসপন্সটা সেটা কী জন্য হয় মসফেটের জন্যই হয়, ঠিক আছে। এসএমপিএস বলতে ওটা যেটা তোমার যেটা তোমার সুইচিং মোড যেটা বলে আর কি। নেক্সট দেখো, দ্য ডিফিউশন পোটেনশিয়াল অ্যাক্রস এ পিএন জাংশন ইনক্রিজেস। ডিফিউশন, এই পয়েন্টটার উপর খেয়াল রাখবে। ডিফিউশনটা কার উপর ডিপেন্ড করে না ডোপিং কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। ডিফিউশন পোটেনশিয়াল তখনই বাড়বে যদি ডোপিং আমি বাড়াই। ডোপিং বাড়ালে কী হবে, ডোপিং মানে কী হচ্ছে অশুদ্ধিকরণ। আমরা ডোপিং পড়বো আজকে 8টার ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবে। এখন আমরা বেসিক ইলেকট্রনিক্স আলোচনা করবো, ঠিক আছে। বেসিক ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর ফিজিক্স আলোচনা করবো, সেখানে আমরা ডিফিউশন পোটেনশিয়াল, ঠিক আছে, পিএন জাংশন, তারপর তোমার পি টাইপ, এন টাইপ, বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর সম্বন্ধে আলোচনা করবো, ঠিক আছে। এরপর দেখো তাহলে কী বললাম তোমাকে, যে ডিফিউশন পোটেনশিয়ালটা ইনক্রিজ হবে কখন, যদি আমরা ডোপিং কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিই, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ডোপিং মানে হচ্ছে কি, ডোপিং মানে হচ্ছে অশুদ্ধিকরণ। আমরা তোমার ডোপিংয়ের সম্বন্ধে ক্লাসে ভালো করে ডিটেলসে জানবো আরও। এবার দেখো একটা কোয়েশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অঙ্ক। বলছে ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে যদি টার্মিনাল ভোল্টেজ ইজ রিডিউসড, টার্মিনাল ভোল্টেজ যদি রিডিউস করা হয়, রিডিউস টু হাফ, কত শুধু রিডিউস করে আমরা হাফ করে দিচ্ছি, অ্যান্ড টর্ক রিমেন সেম, আমরা যদি টর্কটাকে সেম রাখি, দেন স্পিড উইল কী হবে, স্পিড উইল ডিক্রিজ অ্যান্ড আর্মেচার কারেন্ট বিকাম দ্য ডবল। কী করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটা কিন্তু মুখস্থ করে হবে না, এই জিনিসগুলো কী হবে, এই জিনিসগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে যে কী করে হচ্ছে, ঠিক আছে। একটা শান্ট মোটরের ক্ষেত্রে, ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে যদি টার্মিনাল ভোল্টেজটাকে হাফ করে দেওয়া হয় আর টর্কটাকে সেম রাখা হয়, সেক্ষেত্রে স্পিডের মানটা বলছে নাকি ডিক্রিজ হয়ে যাবে। কী করে ডিক্রিজ হবে, এবং আর্মেচার কারেন্টের মানটা ডবল হয়ে যাবে। কী করে ডবল হবে, তার আগে তোমাদের জানতে হবে কি, যে টর্কের ইকুয়েশন কী হয়। আমরা যখন ডিসি শান্ট মোটর পড়ি তখন দেখেছি আমরা টর্কের ইকুয়েশন কী হয়, টর্ক ইকুয়াল টু কে ফাই আই এ। হোয়াট ইজ ফাই ইকুয়াল টু ফ্লাক্স, আর আই ইকুয়াল টু আর্মেচার কারেন্ট, আর কে ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর ই এর মানটা কত হয়, ই এর মানটা হয় কে ফাই ওমেগা। ওমেগা মানে হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে তোমরা যে ই এর মানটা ওমেগার উপর ডিপেন্ড করে আর টি এর মানটা আই এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর এখানে তোমার ফাই আছে, আর তোমার এখানেও ফাই আছে। আর কি, এটা ডিসি শান্ট মোটরের ক্ষেত্রে এর যে ইকুয়েশনটা হয়, মানে কি, মানে হচ্ছে তোমার ইনডিউস ভোল্টেজ, সেটা তোমার কথা হয় ইনডিউস ভোল্টেজ কথা হয়, বা তোমার ব্যাক বলতে পারো, ইনডিউস ভোল্টেজ বা ব্যাক ইএমএফ বলতে পারো। তো ব্যাক ইএমএফ মানটা কথা হয়, ব্যাক ইএমএফ মানটা হয় ভি মাইনাস আই আর এ। একটা জিনিস ভালো করে মনে রাখবে, এটা এই জিনিসটা তোমাকে আমি শর্টকাট বলে রাখছি। যখনই দেখবে মোটর মানে হচ্ছে তোমার ই সমান ভি মাইনাস আই আর এ, এটা হচ্ছে ফর্মুলা। আর যদি জেনারেটর বলে তাহলে কী হবে, ই সমান ভি প্লাস আই আর এ। জেনারেটর মানে প্লাস আর মোটর মানে হচ্ছে মাইনাস, দিস ইজ দ্য ইকুয়েশন। এবার তোমাকে বিভিন্ন সময় কী বলো তো, তোমাকে ইনডিউস ভোল্টেজ বার করতে বলে, টার্মিনাল ভোল্টেজ দিয়ে দেয়, বার করতে বলে, ইনডিউস ভোল্টেজ দিয়ে দেয়। তো এই সিম্পল ফর্মুলাটা মনে রাখবে তোমরা, যে ই ইকুয়াল টু ভি প্লাস আই আর এ জেনারেটর, আর ই ইকুয়াল টু ভি মাইনাস আই আর এ ফর মোটর, ঠিক আছে। এই দুটো ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়েছে। তো দেখো এখান থেকে তাহলে আমি মেন কোশ্চেনে চলে আসি। এবার আমরা দেখো, আমরা ই এর মানটা কী করছি, ই এর মানটা আমরা পুট করে দিয়েছি। এর মানটা কত, কে ফাই ওমেগা, ভি এর মানটা ভি রেখেছি, আই আর এ ঠিক রেখেছি। এবারে কী করেছি আমরা, ফাইটাকে 5/2 করেছি। কেন ফাইটাকে 5/2 করার কারণ হচ্ছে আমরা হাফ করে দিয়েছি কোনটাকে, টার্মিনাল ভোল্টেজটাকে হাফ করে দিয়েছি। এরপর দেখো আমরা যখন শান্ট একটা জেনারেটর আঁকি না, দিস ইজ দ্য ইবি, তো আমি একে বলছি ব্যাপারটা কী ধরনের হচ্ছে, এইভাবে আঁকলে অসুবিধা হবে তোমাদের, এইভাবে সুবিধা হবে। দিস ইজ দ্য আর এ, দিস ইজ দ্য ইবি বা ই বলতে পারো, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। আর দিস ইজ দ্য শান্ট ফিল্ড, ঠিক আছে। দিস ইজ দ্য ডাইরেকশন, এটা দিস ইজ দ্য আর এস এইচ শান্ট ফিল্ড কারেন্ট তোমার রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, আর দিস ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ ভিটি, টার্মিনাল ভোল্টেজ। এবার দেখো, আর যেহেতু মোটর, তার মোটর মানে কী হয়, মোটর মানে তোমার কারেন্ট দেবো, কারেন্ট ঢুকবে, আর জেনারেটর হলে কী হতো, জেনারেটর হলে উল্টোটা হতো, ঠিক আছে। মোটর মানে কি, আমরা পোটেনশিয়াল অ্যাপ্লাই করবো, আর জেনারেটর মানে কি, পোটেনশিয়াল জেনারেটর দেবে আমাদেরকে, চিন্তার কিছু নেই। তো এবার দেখো, এবার কি বললাম তোমাদেরকে, তাহলে যে ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজকে কী করছি, অর্ধেক করছি,
তো দেখতে পাচ্ছ যে টার্মিনাল ভোল্টেজের সঙ্গে এদিকে যে ফিল্ড যে তোমার কারেন্টটা আছে আইএফ, এটা কি হবে, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, ভিটি অর্ধেক করলে কি হবে, আইএফ অর্ধেক হয়ে যাবে। আর আইএফ অর্ধেক করলে কি হবে, ফ্লাক্স অর্ধেক হয়ে যাবে। ওই জন্য কি হয়েছে, ফ্লাক্সটা অর্ধেক হয়ে গেছে। দেখো ফ্লাক্স কী করে দিয়েছি, অর্ধেক করে দিয়েছি। তারপর দেখো ভি এর মানটা ভি এর জায়গায় ভি বাই টু করেছি। এবারে যদি এটা অর্ধেক হয়ে যায়, যদি আইএফ এর মানটা অর্ধেক হয়ে যায়, তাহলে অবভিয়াসলি কী হবে, অবভিয়াসলি আমাকে এই দিকে যে আইএ যে কারেন্টটা যাচ্ছে, আইএ মানে আর্মেচার কারেন্ট যেটা যাচ্ছে, সেটাকে ডবল করতে হবে, তবেই কিন্তু পুরোটা কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ফর এক্সাম্পল এটা যদি আমি আই বলি, সাপোজ ধরো আই পরিমাণ কারেন্ট আমার ইন করেছে, তার মানে যদি এই কারেন্টটাকে কনস্ট্যান্ট হয়, দিস ইজ দ্য কনস্ট্যান্ট কারেন্ট, তাহলে যদি এই দিকে কারেন্টটা হাফ হয়, তোমার আইএফ যদি হাফ হয়ে যায়, তাহলে আমার কী হবে, তাহলে আমাদেরকে এই কারেন্টটা কী হতে হবে, এই কারেন্টটাকে ডবল হতে হবে, তবেই কিন্তু পুরো কারেন্টটা সেম থাকবে। এখানে সেই জিনিসটা আমি লিখেছি, দেখো এখানে দেখো সেই জিনিসটাই লিখেছি, দেখো দিস ইজ থিং, যে টার্মিনাল ভোল্টেজ ভিটি, তার টার্মিনাল ভোল্টেজ হাফ, তার মানে কী হবে, আইএফ উইল বি হাফ অ্যান্ড ফাই অলসো উইল বি হাফ। টু টেক টর্ক কনস্ট্যান্ট, আমরা যদি টর্কটাকে কনস্ট্যান্ট রাখতে চাই, টর্ক ইকুয়াল টু কি, কে ফাই আইএ, তাহলে ফ্লাক্স কী হয়েছে, ফ্লাক্সটা অর্ধেক হয়ে গেছে। দেখো ফ্লাক্সটা কী হয়েছে, ফ্লাক্সটা তোমার অর্ধেক হয়ে গেছে। তাহলে এবারে যদি আমি এটাকে আইএটাকে 2IA না করি, দ্বিগুণ না করতে, তাহলে কী হবে, টর্ক কোনো কনস্ট্যান্ট থাকবে কি, থাকবে না। তাহলে টর্ককে কনস্ট্যান্ট রাখতে হলে কী হবে, ফ্লাক্সকে দ্বিগুণ করলে আমাকে আইয়ের মানটাও দ্বিগুণ, ফ্লাক্সটাকে হাফ করলে কী হবে, আমাকে আইয়ের মানটা কী করতে হবে, দ্বিগুণ করতে হবে। সেই কারণের জন্য আইটাকে দেখো দ্বিগুণ করেছি, আইয়ের জায়গায় 2IA লিখেছি, ভি এর জায়গায় ভি বাই টু লিখেছি। পুরো ক্যালকুলেশন করার পর আমরা কী পেয়েছি, পুরো ক্যালকুলেশন করার পর আমরা ওমেগার মান পেয়ে গেছি। ওমেগার মান কী দেখছি আমরা, যে ভি মাইনাস সামথিং মানে কি, মানে হচ্ছে রিডিউস, রিডিউস। ওমেগা মানে কি, স্পিড, তার মানে স্পিডটা কী হয়েছে, স্পিডটা তোমার রিডিউস হয়েছে। আর কি, স্পিডটা তোমার তো রিডিউস হচ্ছে, আর কারেন্ট কি হচ্ছে, কারেন্ট তোমার দ্বিগুণ হয়েছে। দেখো টর্ককে কনস্ট্যান্ট রাখতে গেলে কী হবে, টর্ককে যদি কনস্ট্যান্ট রাখতে চাই কী হবে, কে ফাই আইএ, তাহলে আমরা যদি ফাইটাকে অর্ধেক করতে গেলে কী হবে, আইএকে দ্বিগুণ করতে হবে। সেই কারণের জন্য কি হয়েছে, কোশ্চেন এটাই ছিল যে কারেন্টটা কী হবে এবং তোমাদের স্পিডটা কী হবে। তা কারেন্ট কী হবে, কারেন্ট দ্বিগুণ হবে, আর স্পিড কী হবে, স্পিড কমে যাবে। ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে। তারপর দেখো, এক্সাইটেশন কয়েল অফ এনি ডিসি মেশিন আর উন্ড অ্যারাউন্ড দ্য পোল, মনে রাখতে হবে এটা, দিস ইজ দ্য থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যে এক্সাইটেশন কয়েলটা ডিসি মেশিনের কোথায় থাকে না, অ্যারাউন্ড দ্য পোলের অ্যারাউন্ডে থাকে। তারপর দেখো, শান্ট মোটর উইথ কমিউটেটিং পোল হ্যাজ লিস্ট ড্রপ ইন স্পিড বিটুইন নো লোড অ্যান্ড ফুল লোড, নো লোড টু ফুল লোড বা নো লোড টু নর্মাল লোড বলতে পারো। তো শান্ট মোটরের ক্ষেত্রে কী হয়, তোমার লিস্ট ড্রপ দেখা যায় উইথ কমিউটেটিং পোল। যদি কমিউটেটিভ পোল থাকে, শান্ট মোটরের সঙ্গে যদি কমিউটেটিভ পোল থাকে, তাহলে সব দিকে লিস্ট ড্রপ দেখা যায় স্পিডের, ভোল্টেজের নয়, স্পিডের লিস্ট ড্রপ দেখা যায় কার, নো লোড এবং ফুল লোডের মাঝখানে। নো লোড যদি ধরো কোনো লোড অ্যাপ্লাই করা নেই, বা আমি অনেক লোড অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ড্রপটা খুব কম, স্পিডের ড্রপটা কম দেখা যাবে, মানে হচ্ছে সেম স্পিডে চলবে। কার ক্ষেত্রে, শান্ট মোটরের ক্ষেত্রে। এসসি যেইতে কোশ্চেন এসেছিল। হ্যাঁ, নেক্সট দেখো, যদি বলছে কি, যদি ইফ দ্য ফিল্ড অফ এ ডিসি শান্ট গেট ওপেন, দেন স্পিড ইজ হোয়াট। ওপেন মানে কি, শান্ট ওপেন মানে কি, কমিয়ে দেওয়া, জিরো হয়ে যাওয়া। শান্ট ওপেন মানে কি, ফাই ইকুয়াল টু জিরো হয়ে যাওয়া, মানে জিরোর কাছাকাছি হয়ে যাওয়া, মানে ফাইকে কমিয়ে দেওয়া। তো ফাই কমলে এন কী হবে, বাড়বে, এই যে স্পিড হবে হাই, বিকজ এন ফর্মুলা হচ্ছে এন ভেরিয়েসেস ইবি বাই ফাই, এবার যদি আমরা ফাইটাকে কমিয়ে দিই, তাহলে এন কী হবে, বাড়বে। সেই কারণে জন্য এনটা তোমার বেড়েছে। এটাই অপোজিট যদি তোমার ইন কেস অফ ডিসি সিরিজ মোটর, যদি এই কেসটা আমরা ডিসি সিরিজ মোটরের সঙ্গে দেখতাম, তাহলে কী হতো, সেক্ষেত্রে কী ঘটতো, তা সেক্ষেত্রে তোমার কোনো কারেন্ট পাস করতো না। কোনো কারেন্ট কী হতো, কোনো কারেন্ট পাস করতো না, কোনো কারেন্টই পাস করবে না, নো কারেন্ট পাস থ্রু দ্য আর্মেচার। চলে যাবো নেক্সট অ্যান্ড লাস্ট বোধহয়, রেজিস্টিভিটি মেজার্ড আর অফটেন ইউজ টু ডিটারমাইন কেরিয়ার কনসেন্ট্রেশন ইন এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। এটা মনে রাখবে, ঠিক আছে। রেজিস্টিভিটি যে মেজার করা হয়, সেটা কার সাথে করা হয় না, কেরিয়ার কনসেন্ট্রেশন ইন এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। আমরা এই সম্বন্ধে পড়বো আজকে, সেমিকন্ডাক্টর কত ধরনের হয়, এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ, ঠিক আছে। আর ক্যারিয়ার, তার মানে কি, ক্যারিয়ার কনসেন্ট্রেশন বা ক্যারিয়ার মোবিলিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই রেজিস্টিভিটি কমলে কী হবে, ক্যারিয়ার মোবিলিটি বাড়বে, আর ক্যারিয়ার মোবিলিটি কমলে কী হবে, রেজিস্টিভিটি বাড়বে। দিস ইজ দ্য ফর্মুলা। নেক্সট দেখো, জার্মেনিয়াম, হোয়েন অ্যাটম আর হোল্ড টুগেদার, জার্মেনিয়ামের ক্ষেত্রে যদি অ্যাটমটা
একে অপরকে তোমার হোল্ড করে থাকে, ধরে থাকে, তখন কি হয় না ভ্যালেন্স ইলেকট্রন ফর্ম রিভার্সেবল কোভ্যালেন্ট বন্ড। ভ্যালেন্স যে ইলেকট্রনগুলো থাকে সেটা কী করে, রিভার্সেবল কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে বা তৈরি করে। ঠিক আছে, জার্মানিয়ামের ক্ষেত্রে, শুধু জার্মানিয়ামের সিলিকনের ক্ষেত্রে হবে। জার্মানিয়াম সিলিকনের ক্ষেত্রে কী হয় না কোভ্যালেন্ট বন্ড দেখা যায়। আর কোভ্যালেন্ট বন্ডটা কেমন ধরনের বন্ড হয় না ভ্যালেন্স ইলেকট্রন ফর্ম রিভার্সেবল কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, রিভার্সেবল কোভ্যালেন্ট বন্ড কখন দেখা দেবে, যদি কী করে না অ্যাটমগুলো একে অপরকে ধরে থাকে, হোল্ড টুগেদার। চলে যাবো নেক্সট পয়েন্টে। ইমপারফেকশনস মানে হচ্ছে ত্রুটি, দিস ইজ দ্য ত্রুটি। একটা ক্রিস্টাল স্ট্রাকচারের ত্রুটি কী করে না মোবিলিটি কমিয়ে দেয়। মোবিলিটি মানে কি, অ্যাবিলিটি টু মুভ করার যে অ্যাবিলিটি সেটাকে মোবিলিটি বলা হয়। তো একটা যদি ক্রিস্টালের মধ্যে যদি তোমার ইমপারফেকশন বা ত্রুটি থাকে তখন কী হবে, তখন তোমাদের মোবিলিটি ডিক্রিজ হয়ে যায়, মোবিলিটি মানটা কমে যায়। দিস ইজ দ্য মোবিলিটি, ফর্মুলা হচ্ছে মোবিলিটি কমে যায়। নেক্সট অ্যান্ড লাস্ট 28 পর্যন্ত হবে আজকে। হ্যাঁ দেখো, এটা তোমরা মনে রাখতে পারো, এপিট্যাক্সিয়াল গ্রোথ ইজ বেস্ট সুটেড ফর গ্রোয়িং ভেরি থিন সিঙ্গেল ক্রিস্টাল লেয়ার অন এ সাবস্ট্রেট, ভেরি থিন সিঙ্গেল ক্রিস্টাল। এটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, বেশ মনে রাখতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, পরে কোশ্চেন একটা নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আছে, একটা রিং 1 আর রিং 2, ভিতরে একটা রিং 1 আর বাইরে হচ্ছে রিং 2। ভালো করে শুরুটা শুনবে। ঠিক আছে, এখানে কি হয়েছে, এখানে কী কী বলেছে কোশ্চেনের মধ্যে, ওরা বার করতে কী কী বলেছে, এই কোশ্চেনটা একটু মুখস্থ করে না, কারণ পরীক্ষার সময় কী হবে, পরীক্ষার সময় তোমরা এই ধরনের কোশ্চেন বা এই কোশ্চেনটা যদি তোমরা পাও তখন কেউ তোমার অসুবিধা হবে করতে, এত বড় ক্যালকুলেশনটা। সেই কারণের জন্য তোমার মনে রাখবে কী করে। দেখো, ভিতরে একটা রিং আছে আর বাইরে একটা রিং আছে। ভিতরের যে তোমার রেডিয়াস কত এ, আর বাইরের রেডিয়াসটা কত 2a। ঠিক আছে, বার করতে কী বলেছে, রেশিও অফ ফ্লাক্স ডেন্সিটি টু দ্য সেন্টার অফ টু রিং, মানে হচ্ছে এক নম্বর রিং এবং 2 নম্বর রিংয়ের ফ্লাক্স ডেন্সিটি রেশিও, মানে হচ্ছে B1:B2 কত হবে, এটা বার করতে বলেছে। ঠিক আছে, তো এটার মানটা 1:1 হয়। ভিতরে যখন তোমার এ রেডিয়াস থাকবে আর বাইরেটা যখন 2a থাকবে তখন কী হবে, 1:1 রেডিয়াস হবে। ভেরি ইম্পর্টেন্ট একটা MCQ টাইপের কোয়েশ্চেন। কী করে এসছে তখন এখানে ক্যালকুলেশনটা করেছি আমরা, তোমরা চাইলে দেখতে পারো, PDF অবশ্যই দিয়ে দেবো আমি। ঠিক আছে, PDF দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। বাট এটা তোমরা পরীক্ষার সময় তোমরা করার সময় তোমরা সেভাবে মনে রাখবে যে প্রথমটা হচ্ছে তোমার এ রেডিয়াস, তারপরটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে 2a রেডিয়াস। দ্বিগুণ রেডিয়াস হলে 1:1 হবে। ঠিক আছে, 1:1 হবে। চলো, আজকে এই পর্যন্ত থাকছে। অবভিয়াসলি তোমরা আমাদের আজকে যে নতুন সিরিজ, নতুন যে তোমার ক্লাস শুরু হচ্ছে, বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার সিস্টেম, 8টার থেকে শুরু হবে বেসিক ইলেকট্রনিক্স, 8টার থেকে বেসিক ইলেকট্রনিক্স, আর 9টার থেকে শুরু হচ্ছে তোমাদের, 9টার থেকে বা 9টা 10-15 থেকে শুরু হবে পাওয়ার সিস্টেম। ঠিক আছে, তো অবভিয়াসলি তোমরা দুটো ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট ডাউন করবে এবং সেটাকে ভালো করে রিভিশন করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।